আমাদের রেকর্ড চালু হয়ে গেছে। তো দেখেন, চার্লস ডিকেন্স অনেক বড় একটা নাম। ভিক্টোরিয়ান যুগের তিনি একজন নভেলিস্ট। মানে ভিক্টোরিয়ান যুগের সবচাইতে আহ, বলা যায় যে ইনফ্লুয়েন্সিয়াল নভেলিস্টদের মধ্যে তিনি ফার্স্ট। এছাড়াও আরো অনেক আছেন। তবে মনে হচ্ছে থমাস হার্ডি আছেন। তবে চার্লস ডিকেন্সের যে ইনফ্লুয়েন্স এবং তার যে নোভেলগুলো, সেগুলো আসলেই অনেক মানে গ্রহণযোগ্যতা পেয়েছিল ওই সময়। হ্যাঁ, তো চার্লস ডিকেন্সের লাইফ ডিউরেশনটা একটু মনে রাখবেন, 1812 থেকে 1870, এটুকু মনে রাখলেই হবে। আর এখান থেকে আর কিছু মনে না রাখলেও হবে, জাস্ট এটুকু মনে রাখবেন তিনি একজন ভিক্টোরিয়ান নোভেলিস্ট। হ্যাঁ, আচ্ছা, তার টাইটেল হচ্ছে দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ ভিক্টোরিয়ান এজ। আচ্ছা, এটুকু মনে রাখলে আর দরকার নেই। আর ভিক্টোরিয়ান যুগের অবশ্যই ডিউরেশনটা মনে রাখবেন, 1832 থেকে 1901। 1837 সালে কুইন ভিক্টোরিয়া তিনি মূলত ক্ষমতাটায় মানে সিংহাসনে বসেন, বাট 1832 সাল থেকেই ভিক্টোরিয়ান যুগের যে ফিচার্স গুলো সেগুলো মানে বা বলা যায় যে ভিক্টোরিয়ান সাহিত্যকর্মের যে ফিচার্স গুলো সেগুলো লিটারেচারে ধরা পড়া শুরু করে। তো এই কারণে 1832 সাল থেকে মূলত ভিক্টোরিয়ান এজটাকে কাউন্ট করা হয়। হ্যাঁ, 1832 থেকে 1901। আচ্ছা, আর এখানে আপনাদের যে জিনিসটা খুবই খুবই ভালো করে মনে রাখা লাগবে সেটা হচ্ছে তার বিখ্যাত নভেলগুলোর নাম। এটা থেকে এটা বিসিএস এর প্রশ্ন হয় এটা থেকে। হ্যাঁ, তো আপনার হচ্ছে যে এই যে এরকম থাকে যে হার্ড টাইমস, হুইজ দ্য অথর অফ হার্ড টাইমস, তারপরে গ্রেট এক্সপেকটেশনস। তার এটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়, গ্রেট এক্সপেকটেশনস। তারপর ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, এরকম বিখ্যাত দ্য এ ক্রিসমাস ক্যারল, এরকম বিখ্যাত বিখ্যাত সব হচ্ছে নোভেলের অথর বা স্রষ্টা হচ্ছেন আমাদের চার্লস ডিকেন্স। তো এই জন্য তার নোভেলগুলোর যে লিস্ট এটা একটু মনে রাখা লাগবে। হ্যাঁ, তাহলেই হবে ইনশাল্লাহ। তাহলেই মোটামুটি আমাদের চার্লস ডিকেন্স কভার হয়ে যাবে। তো চার্লস ডিকেন্স থেকে আমাদের কি 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 পড়া লাগতেছে, জাস্ট তিনি কোন যুগের নোভেলিস্ট, তার লাইফ ডিউরেশন এবং তার নোভেলগুলোর লিস্ট, এটুকু পড়লেই যথেষ্ট, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন ভিক্টোরিয়ান যুগ, এই যুগটা ছিল হচ্ছে যদিও আমরা এই যুগে কবিতা মানে বিশেষ করে যারা ন্যাশনালে পড়ছেন তারা ভিক্টোরিয়ান পোয়েট্রি নামে থার্ড ইয়ারে একটা কোর্সই পাইছেন। এই যুগে অনেক বিখ্যাত বিখ্যাত কবি ছিলেন। কে কে? যেমন হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন, তারপর রবার্ট ব্রাউনিং, তার স্ত্রী এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তারপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, এদের মতো বিখ্যাত কবি ছিলেন। তো এইসব কবিদের মধ্যেও ভিক্টোরিয়ান যুগে পরবর্তী সময়ে কবিদের পাশাপাশি নোভেলগুলো যথেষ্ট পরিমাণে ইনরিচড হইতে শুরু করে। ভিক্টোরিয়ান যুগটা মানে মানে এই ভিক্টোরিয়ান যুগটাতেই নোভেলগুলো এত পরিমাণে আপনার হচ্ছে যে মানে জনপ্রিয়তা পাইছিল ইংরেজি সাহিত্যে। তার আগে ওই পরিমাণ পায় নাই যতটা পাইছে হচ্ছে ভিক্টোরিয়ান যুগে এসে। হ্যাঁ, এলিজাবেথান যুগে ড্রামাটা যথেষ্ট পরিমাণে মানে জনপ্রিয় ছিল কবিতার চেয়েও। এক একটা যুগ এক একটা বৈশিষ্ট্য নিয়ে আসে। আপনার হচ্ছে যে রেনেসার পরবর্তীতে যখন ইয়ে যুগটা আসে আপনার হচ্ছে যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, সেই সময়ে আবার কি হয়, প্রোজ অ্যান্ড রিজম, যে প্রোজের যেসব রাইটিং সেগুলো অনেক বেশি বিখ্যাত হয়। রোমান্টিক এজে কবিতা বিখ্যাত হয়, ভিক্টোরিয়ান যুগে কবিতা এবং এর পাশাপাশি নোভেলটা অনেক বেশি বিখ্যাত হয়। হুম, তো এই এই যুগেরই এই আপনার হচ্ছে যে ভিক্টোরিয়ান যুগেরই বিখ্যাত একজন রাইটার হচ্ছেন আমাদের চার্লস ডিকেন্স। আচ্ছা, তো চার্লস ডিকেন্সের এটা কি ফ্যাক্টস যে একটা আমরা দেখিনি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো। তো তার লাইফ ডিউরেশন হচ্ছে 1812 থেকে 1870, 1812 থেকে 1870। আর এই টাইটেলটা জাস্ট একটু মনে রাখেন, এ টেল অফ টু সিটিজ। এখন প্রশ্ন হচ্ছে এ টেল অফ টু সিটিজ দ্বারা আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, তো টেল মানে কি, গল্প। হ্যাঁ, টেল মানে হচ্ছে একটা গল্প, অফ টু সিটিজ, দুইটা শহরের গল্প। তো দুইটা দেশের গল্প না, কিন্তু দুইটা শহরের গল্প। দুইটা শহর কোনটা? একটা হচ্ছে ফ্রান্স আর একটা হচ্ছে লন্ডন। এটা কিন্তু বিসিএস এ আসে যে কোন দুইটা শহরকে বলা হয়েছে, ফ্রান্স এবং লন্ডন। এখন বিষয় হচ্ছে এটাকে যদি একটু উল্টায় দেয় এভাবে, একটু ঘুরায় দিল যে কোন আসলে টেল অফ টু সিটিসে কোন দুইটা শহরের গল্প বলা হয়েছে বা কোন দুইটা শহরকে সেটিং করা হয়েছে।
হ্যাঁ, এই প্রশ্নটা যদি এইভাবে না দিয়ে যদি বলে কোন দুইটা দেশ কেন্দ্রিক লেখা হয়েছে বা কোন দুইটা দেশের শহর কেন্দ্রিক লেখা হয়েছে, তাহলে কি হবে? আপনার হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড। আর সরি, এর আগে মনে হয় একটু ভুল করছি, ফ্রান্স এবং লন্ডন বলে ফেলছি। ওইটা হবে হচ্ছে প্যারিস এবং লন্ডন। হ্যাঁ, তো শহর হিসেবে আসলে হবে হচ্ছে প্যারিস এবং হচ্ছে লন্ডন। আর আপনার হচ্ছে যদি দেশ হিসেবে আসে তাহলে কি হবে? ইংল্যান্ড এবং হচ্ছে আপনার হচ্ছে ফ্রান্স। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এটা একটু মনে রাখা লাগবে, কারণ এটা এমসিকিউ হিসেবে আসে এবং যথেষ্ট পরিমাণে জনপ্রিয় একটা এমসিকিউ। বিশেষ করে এখান থেকে এই এমসিকিউটা মানে বলা যায় যে ব্যাপক, মানে হ্যাঁ, বলা যায় 80% আসে। হ্যাঁ, মানে এখান থেকে সম্পূর্ণ ইয়ে থেকে চার্লস ডিকেন্স থেকে, এবং এই ইয়ে থেকে মূলত চার্লস ডিকেন্স থেকে কোথায় কোথায় থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে চার্লস ডিকেন্সের যে নোভেলের লিস্ট গুলো, এখান থেকে প্রশ্ন হয় যে এটার অথার কে। এরকম। আর যদি এখান থেকে প্রশ্ন হয় এই টেল অফ টু সিটিজ থেকে এমসিকিউ টাইপ হয়, তাহলে এই প্রশ্নটাই বেশি আছে যে কোন দুইটা শহরের কথা বলা হয়েছে। ফ্রান্সের হচ্ছে আপনার প্যারিস এবং ইংল্যান্ডের হচ্ছে লন্ডন, দুইটাই হচ্ছে দুই দেশের রাজধানী। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের নামের যে অর্থ সেটা বোঝা গেল। তো আসলে দুইটা শহরের গল্প বলছে, ঠিক আছে, বাট আমাদের মূল যে প্লট লাইনটা, আমাদের মূল যে স্টোরিটা, এটা কি কেন্দ্রিক? এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন কেন্দ্রিক। তো নিচে এটা আমরা আলোচনা করব, আগে আমরা কি ফ্যাক্টস গুলো দেখে নিই। তো এটা যে পাবলিকেশন ডেট, এটা একটু মনে রাখেন, 1859 সাল থেকে তিনি এটা আর কি পাবলিশ করতে শুরু করেন। আচ্ছা, আর এটা তিনটা ভাগে হচ্ছে বিভক্ত: রিকল টু লাইফ, দ্য গোল্ডেন থ্রেড, আর হচ্ছে দ্য ট্র্যাক অফ স্ট্রম। হ্যাঁ, তো আর এটা সেটিংটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ সেটিংটার মধ্যেই একটা এমসিকিউ লুকায় আছে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ, বিশেষ করে প্লেস সেটিংটা। হ্যাঁ, দুইটা শহর প্যারিস এবং লন্ডন। আর আপনার হচ্ছে যে আরেকটু যদি বিস্তারিত যাওয়া যায় তাহলে কি হবে, লন্ডনের হচ্ছে টেলসন ব্যাংক, সোহো যে জায়গাটা সেটা টেলসন ব্যাংক সোহো স্কয়ারে। তো এটা হচ্ছে ম্যানেট হাউস লন্ডনে। ওল্ড ভ্যালি এটাও একটা ওখানেকারই একটা জায়গা। আর প্যারিসের হচ্ছে সেন্ট অ্যান্টোয়ান ওয়াইন শপ, ম্যাডাম ডিফার্জে সেটা। আর তারপর দ্য বাস্টিল, বাস্টিল ফোর্টে ওই জায়গাটা, বাস্টিল যে দুর্গ, এটা মূলত একটা জেলখানা সোজা কথা। হ্যাঁ, তো এই তো এগুলো মনে রাখলে হবে। কি নোটস আমরা কিছু দেখি, সেটা হচ্ছে বাস্টিল, অর্থাৎ বাস্টিল ফোর্ট সোজা কথা, একটা দুর্গ, কারাগার। তো এটা আপনার আমি তো হচ্ছে কথা ফ্রান্সে শুনতেছি, অবস্থিত। তুমি আমার আচ্ছা, আমি আমার মাইক্রোফোনটা মন গেছে। বন্ধ করে রাখি। আচ্ছা, দেখেন, তো এটা মূলত আপনার বাস্টিল ফোর্টটা মূলত ফ্রান্সে অবস্থিত। হ্যাঁ, তো হয় কি, বাস্টিল ফোর্টের যখন থেকে আপনার হচ্ছে পতন হয়, মানে বাস্টিল ফোর্ট থেকে যখন এই বন্দিরা যখন মুক্তি পায় তখন থেকে এই ফ্রেঞ্চ রেভলিউশনটা শুরু হয়। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনের ডিউরেশন কত? এটা হচ্ছে 10 বছর। আপনার হচ্ছে 1789 থেকে 1799, 1789 থেকে 1799, এবং এর পরবর্তীতে ফ্রান্সের হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, তিনি মূলত ক্ষমতা হাতে পান। তো এটার আপনার হচ্ছে বাস্টিলে কি করা হইতো, এই যে ইয়ে অনুযায়ী, এ টেল অফ টু সিটিজ অনুযায়ী, আসলে ফ্রান্সে যে অ্যারিস্টোক্রেটিক যারা ছিল, রাজা সহ যারা অ্যারিস্টোক্রেটিক, এখানে এভারমন্ডি ফ্যামিলিকে দেখানো হয়েছে। তো এরা কি করতো, এরা ছিল হচ্ছে অনেক বেশি স্বাধীন। এরা যা ইচ্ছা তাই করতে পারতো, ইচ্ছা মতো কাউকে মেরে ফেলতে পারতো, ধর্ষণ করতে পারতো, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই। ইভেন এমন ভাবে দেখানো হয়েছে এখানকার অবস্থা বাস্টিল ফোর্টে, যে ওইখানে আপনার হচ্ছে যে বন্দীদেরকে 3 শিফটে ঘুমাইতে দেওয়া হইতো, মানে এত পরিমাণে বন্দি ঢুকাইছিল বাস্টিল ফোর্টে, মানে সাধারণ মানুষদেরকে। এবং এখানে 3টা কাতারের মানুষ ছিল। হ্যাঁ, তৎকালীন সময় ফ্রান্সের 3টা কাতারে ভাগ করা হইতো। একটা হচ্ছে যাজক শ্রেণী, 2 নম্বরে হচ্ছে আপনার অ্যারিস্টোক্রেটিক শ্রেণী। অ্যারিস্টোক্রেটিক শ্রেণীর মধ্যে ছিল আপনার হচ্ছে যে সমাজের উচ্চবিত্ত মানুষেরা, বিশেষ করে যারা হচ্ছে ডাচি ছিল, মানে কোর্টের সহায়ক এরা, আর মন্ত্রী মিনিস্টার এই সংক্রান্ত। আর থার্ড লেভেলে যারা ছিল, থার্ড স্টেটে, এরা হচ্ছে কৃষক, ডক্টর শ্রেণী, ছোটখাটো ব্যবসায়ী শ্রেণী,
এছাড়া শ্রমিক লেভেলের মানুষজন সবাই এরা। তো এত পরিমাণে মানুষ ঢুকানো হয়েছিল বাস্টিলে অন্যায়ভাবে জুলুম করে, যে এদেরকে ঘুমানোর পর্যন্ত জায়গা হইতো না। 3 শিফটে এদেরকে বন্দি করে রাখা হইতো। ইভেন ডক্টর ম্যানেট এই বাস্টিলেই কিন্তু তাকে 105 নম্বর রুম নর্থ টাওয়ার, তিনি কিন্তু এটা বলতেন যে 105, মানে তিনি যখন ওখান থেকে বের হয়ে আসেন 105 নর্থ টাওয়ার, এইভাবে তিনি এই কথাটাই বারবার রিপিট করতেন যে তিনি 105 নম্বর রুমে ছিলেন নর্থ টাওয়ারে। হ্যাঁ, এটা মনে রাখেন তাহলে হবে। তো এই হচ্ছে বাস্টিলের অবস্থা। তো বাস্টিলের যখন পতন হয়, এই ফোর্টের বা এই দুর্গের বা জেলখানার যখন বন্দীরা বাইরে হয়ে চলে আসে, তখনই মূলত ফ্রেঞ্চ রেভলিউশনটা শুরু হয়। আর এই ফ্রেঞ্চ রেভলিউশন এটাকেই কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েট করছিল হচ্ছে রোমান্টিক কবিরা, হ্যাঁ, রোমান্টিক পোয়েটরা। ওই যে কারণ কি হইলো ফ্রেঞ্চ রেভলিউশনের ফলে, আপার ক্লাস মানুষরা দের থেকে লোয়ার ক্লাসরা কি হলো, স্বাধীন হইলো। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থরা যখন দেখলেন, বা ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন দেখলেন যে এই যে এরা যে ক্ষমতা যে পাইলো লোয়ার ক্লাস পাওয়ার পরে, আপার ক্লাসরা যা করতো লোয়ার ক্লাসরাও তাই করতে শুরু করলো। এরাও আপার ক্লাসের ধরে ধরে হত্যা করতে শুরু করলো। মানে কি, শান্তি কোথাও নাই। যে যখন ক্ষমতা পায় সেই তখন শাসক হয়ে যায়। আমরা সবাই কি, আমরা সবাই শাসক। আসলে ওই জিনিসটা আমাদের পরিবেশ গুণে আমাদের ভেতরে তৈরি হয়। এই হচ্ছে অবস্থা। তো এই কারণে পরবর্তীতে তাদের কবিতা লেখার টেন্ডেন্সি বা মানসিকতা, মনোভাব সবকিছু নেচারের প্রতি চলে যায়। হ্যাঁ, এই ছিল হচ্ছে অবস্থা। গিলোটিন, গিলোটিন হচ্ছে এক ধরনের একটা যন্ত্র। হ্যাঁ, ওই যে পাঠা বলি দেওয়া হয় কালী পুজোর দিনে, দেখবেন যে খাড়া আছে না, পাঠা বলি দেওয়ার খাড়া, ওর মধ্যে গলা ঢুকায় দেওয়া হয়, দিয়ে আপনার হচ্ছে ওই ইয়ে করা হইতো, আপনার কি বলে যে আটকায় দেওয়া হইতো, দিয়ে উপর থেকে কোদাল আছে না, আমাদের এলাকায় কোদাল পাওয়া যায়, ওইরকম কোদালের মতো বিশাল বড়, অনেক ভারী এবং বড় একটা নিচের দিকে ধারালো ওই জিনিসটা ফেলে দেওয়া হইতো। এতে করে গলা থেকে ধর আলাদা হয়ে যাইতো, মানে মাথা থেকে ধর আলাদা হয়ে যাইতো। এটাকে বলা হচ্ছে গিলোটিন। এবং এখানে শিরচ্ছেদ করা হইতো এই রাজবন্দীদের। হ্যাঁ, বিশেষ করে পরবর্তীতে যারা হচ্ছে এই মানে আপার ক্লাস যারা মানে ক্ষমতায় ছিল, যখন লোয়ার ক্লাসরা ক্ষমতায় আসলো আপনার হচ্ছে এই যে ইয়ের ফলে, ফরাসি বিপ্লবের ফলে, তখন এই লোয়ার ক্লাসরা আপার ক্লাসদের ধরে ধরে এইভাবে গিলোটিনে হত্যা করতো। এই হচ্ছে অবস্থা। রিস্টোরেশন বা রিকল টু লাইফ, অর্থাৎ পুনরুত্থান যাকে বলা হয়, ডক্টর ম্যানিটের এখানে পুনরুত্থান হয়। তিনি মূলত বাস্টিল দুর্গে দীর্ঘ 18 বছর বন্দী ছিলেন। তিনি ছিলেন একজন ডাক্তার, তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার, কিন্তু তাকে কি করা হইলো, এখানে বন্দি করে ফেলা হইলো। হ্যাঁ, আপনার হচ্ছে বাস্টিল ফোর্টে বন্দি করে ফেলা হইলো। বন্দি করে ফেলা হইলো, এর ফলে কি হইলো, তিনি তার যে পেশাটা এটাই তিনি ভুলে গিয়েছিলেন। তিনি বাস্টিল ফোর্টে গিয়ে জুতা সেলাই করতেন, এবং ওই কাজ পরবর্তীতে যখন বের হয়ে আসেন দীর্ঘ 18 বছর পরে যখন মুক্তি পান, তখন ওই ম্যাডাম ডিফার্জ তার ওয়াইন শপের পাশেই একটা মানে অন্ধকার কক্ষে তাকে লুকায় রাখছিল। তো তিনি ওখানে বসে থেকে ওই একই কাজ করতেন, জুতা সেলাই। হ্যাঁ, অর্থাৎ একটা মানে এত পরিমাণে নির্যাতন চালানো হয়েছে, মানসিকভাবে ট্রমায় চলে গিয়েছিলেন, যে তিনি নিজের পেশা ভুলে কি করতেছেন, জুতা সেলাই করতেছেন। এই হচ্ছে অবস্থা। আসলে পৃথিবীতে মানুষ হচ্ছে 2 শ্রেণীর, মধ্যবিত্ত বলে কোনো শ্রেণী নাই। হ্যাঁ, মধ্য আসলে মানুষ হচ্ছে 2 শ্রেণীর, একটা হচ্ছে সুবিধাভোগী আর একটা হচ্ছে সুবিধা বঞ্চিত, একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে শোষক। মধ্য শ্রেণী বলে কিছুই নাই, সোজা কথা। হ্যাঁ, এটা পুরোপুরি ভুল ধারণা। বিষয়টা কি দেখেন, আসলে পৃথিবীতে এই জন্য আমি এই জিনিসটা বলি যে আসলে আমরা 2 শ্রেণীর, আসলে শাসক এবং শোষক কেন বলতেছি, এটা বর্তমানেও আছে। কিভাবে মানুষ 2 ধরনের হয়। যারা শাসক এরা মূলত সময় কিনে, বর্তমান সময়ে, আগে তো ডিরেক্ট কি করছে, আগে ডিরেক্ট শোষণ করছে, বাট এখন ওই পলিসিটা চেঞ্জ হয়েছে। কিভাবে, এখন মানুষ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে টাইম সেলার আর একটা হচ্ছে বায়ার। একজন হচ্ছে নিজের কর্মের বিনিময়ে সময় কি করে, বিক্রি করে, আর একজন হচ্ছে কিনে নেয়, টাকা দিয়ে ওই তার সময়টা কিনে নেয়। দেখেন, মানে পলিসি চেঞ্জ হয়েছে, কিন্তু কি চেঞ্জ হয় নাই,
অবস্থান চেঞ্জ হয় নাই, সব মানুষই সমান, না, বিষয়টা এমন না। হ্যাঁ, এবং এই জন্যই গণতন্ত্রকে প্লেটো বলছিল কি রিপাবলিকে যে সবচাইতে নিকৃষ্ট শাসন ব্যবস্থা, সে এটা পছন্দ করতো না। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, ওইদিকে গেলে আবার অনেক চলে যাবে। তো পৃথিবীতে মানুষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টাইম সেলার, একটা হচ্ছে বায়ার। কিভাবে? সাপোজ আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, আপনি যখনই চাকরি করতেছেন তখন আপনি কি টাইম বিক্রি করতেছেন। সাপোজ আপনি ধরে নিলাম কলেজের লেকচারার, যদিও বর্তমানে আমাদের সমাজে আসলে এটা উল্টা। মানে কি করা হয়, আমাদেরকে সব সময় মানে এটা শেখানো হয়, সমাজ আমাদেরকে এটা শেখায় যে আমাদের চাকরি করতে হবে। বিষয়টা আসলে এটা না, আমরা চাকরি মানুষকে দাসত্ব শেখায়। এই জন্য আমি আপনাদের বলি আসলে যে আপনারা চাকরি ঠিক আছে করেন, একটা পার্মানেন্ট আয়ের একটা উৎস দরকার আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার আছে, কিন্তু এর পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। কারণ আজকে আপনি সাপোজ আপনি ধরে নিলাম আপনি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, কিন্তু আপনি কি টাইম সেলার, আপনি আপনার সময়টা বিক্রি করতেছেন জনগণের কাছে, সরকারের কাছে। আচ্ছা, এর বিনিময়ে আপনি কি পাচ্ছেন, একটা টাকা পাচ্ছেন। অবৈধ বিষয়ে আমি যাচ্ছি না, ওইটা তো আসলে জীবন না, বা ওইটা তো আয়ের উৎস না, বা ওইটা বৈধ জিনিস না। তা অবৈধভাবে আপনি কত ইনকাম করতেছেন, ধরে নিলাম আপনি সারা জীবন মাসে অ্যাভারেজ শুরু থেকে শেষ পর্যন্ত 60,000 টাকা বা 50,000 টাকা মাসে আপনি আয় করবেন। সারা জীবনে আপনি কয় টাকা আয় করবেন? তারপরে কি হবে, আপনার ছেলেকে ওই শূন্য থেকে শুরু করা লাগবে। আপনি যদি ম্যাজিস্ট্রেটও হন, তাকেও কিন্তু এইরকম কম্পিটিশনের মধ্যে দিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেট হইতে হবে। আপনি কোনো বিজনেসম্যান যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার ছেলেকে কখনো চাকরিতে দাঁড় করাইতে পারবেন? সম্ভব? সে সে করবে, সে এটা ভাববে যে আমার বাবা 2টা করে দিয়ে গেছে, আমি কিভাবে 5টা করতে পারবো, 5টা সেক্টর ডেভেলপ করতে পারবো। হ্যাঁ, তো আসলে বিজনেসটা, ব্যবসাটা বা উদ্যোক্তা হওয়াটা মানুষকে কি করে, রাজা বানায়। আর চাকরি জিনিসটা মানুষকে বন্দি করে, প্রজা বানায়। আপনার ছেলে যে সামনে কি করবে, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কি করবে, বিসিএস এর প্রিপারেশন নেবে, সে কিন্তু শূন্য থেকে শুরু করবে। কিন্তু আপনি যদি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন বা উদ্যোক্তা হন, তাহলে আপনার ছেলে আপনার কাছে যদি 100 টাকাই থাকে, 100 টাকা দিয়েই শুরু করবে। সে কিন্তু মানে শূন্য হাতে শুরু করতেছে না, সে কিন্তু 100 টাকা দিয়েই শুরু করতেছে। যদিও এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আলাদা, যারা চাকরি করে মানে 6 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, ছাগল কাণ্ড পর তো সবকিছু ফাঁস হইলো। প্রধানমন্ত্রীর পিএসও কি 400 কোটি টাকার মালিক, আসলে এটা তো আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে, তাই না? তা আমরা কি হব, আমরা চাকরি ঠিক আছে করি, বাংলাদেশের প্রেক্ষাপটে দরকার আছে, কিন্তু এর পাশাপাশি আমরা টাইম কি হব, বায়ার হব, অন্যের সময়টা কিনে নেওয়ার চেষ্টা করব। ওই যে বললাম, আসলে শুরুতে কি করা হতো, ডিরেক্ট অপারেশন, যে শাসন শোষণ, এটা করা হইতো, কিন্তু বর্তমানে এটা হয়ে গেছে ইনডিরেক্ট। এটা জাস্ট মাধ্যমটা চেঞ্জ হয়েছে। আবার দেখেন, ভাষার মাধ্যমে আমরা কি হচ্ছি, আমরা শোষিত হচ্ছি। আমাদের দেশে অ্যাকচুয়াল যে ব্রেনি স্টুডেন্ট, এটা কয়টা থাকে, আইএলটিএস করে সব দেশের বাইরে চলে যায়, এবং যে একবার দেশের বাইরে যায়, হাজার কষ্ট হোক, সে কি আর দেশে ফিরে আসে, বা সে কি কখনো দেশে ফিরবে? ফিরবে না। যেমন আপনি টেনে হিস্ট্রিও আনতে পারবেন না, কারণ আমাদের সিস্টেম ভাল না। আমাদের দেশের সিস্টেমে কি সরকার চাকরি করে কিনা, বা আসলে চাকরি আছে কিনা এটা দেখেন। আসলে চাকরির বাইরেও যে একটা জীবন আছে, চাকরির জীবনটা মানুষকে দাসত্বে যে পরিণত করে, এর বাইরেও যে একটা জীবন আছে, এই জিনিসটা আমাদের দেশ আমাদের দেখায় না বা শেখায় না। আমাদের এডুকেশনাল সিস্টেম, আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম, কিন্তু বাইরের দেশে এই জিনিসটা নাই। ওদের সিস্টেমটা এইভাবে আসলে গড়েই ওঠে নাই। ওদের সিস্টেমটা হচ্ছে এনজয় ইয়োর লাইফ ইন আটমোস্ট লেভেল, মানে জীবনটাকে সর্বোচ্চ লেভেল দিয়ে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে কি উপভোগ করো। জীবন তো একটাই, তাই না? তো বিষয়টা হচ্ছে এটাই যে আসলে অবস্থাটা চেঞ্জ হয়। হ্যাঁ, তো এইখানে কি করা হইতো, এই গিলোটিনে আপনার হচ্ছে আপার ক্লাসদের মারা হইতো। আর হচ্ছে এই যে ডক্টর ম্যানেট, ওই সময় আপনার হচ্ছে আপার ক্লাস ইভারমন্ডি ফ্যামিলি বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ আনে। কারণ হচ্ছে যে তিনি দেখছিলেন যে মন্ডি ফ্যামিলির যে একজন, সে এই ম্যাডাম ডিফার্জেরি একজন বোন, তাকেই মূলত ধর্ষণ করছিল, এবং তাদের পরিবার ছোট যে সন্তান ছেলে, তাকে হত্যা করছিল, তারই ভাইকে হত্যা করছিল। তো এই অবস্থা আসলে দেখছিল, ওই সময় ডিরেক্ট অপারেশন হচ্ছিল, কিন্তু এখন তো ইনডিরেক্ট হয়। যাই হোক, এরপরে জ্যাক, সেটা হচ্ছে ছদ্মনাম, কোড নাম, অর্থাৎ এই বিপ্লবের সাথে যারা জড়িত এই নামটা ব্যবহার করতো।
আচ্ছা, এরপরে হচ্ছে দ্য ওয়াইন শপ, এটা সেন্ট অ্যান্টোয়ান প্যারিসে অবস্থিত। ম্যাডাম ডিফার যে হাজবেন্ডের যে ইয়েটা, সেখানে বসে থেকে ম্যাডাম ডিফার তিনি হচ্ছে নিটিং করতো, মানে সেলাই সেলাইয়ের কাজ করতো, এবং তার সেলাইটা একটা মানে ইয়ে ছিল, শৈল্পিক যে বিষয়টা, শৈলী যাকে বলা হয়, এটা ছিল। তিনি তার সেলাইয়ের মধ্যে যাদেরকে হত্যা করা হবে তাদের নাম তিনি লিখে রাখতেন। তো এই ছিল হচ্ছে বিষয়, অর্থাৎ তার সেলাইটা একটা সিম্বলিক ছিল, ব্যাকগ্রাউন্ড। তো প্রত্যেকটা সাহিত্যকর্মের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তো এটাও তো অবশ্যই আছে। তো চার্লস ডিকেন্স তিনি মূলত আসলে ফ্রেঞ্চ রিভলিউশনে কি হয়েছিল এই জিনিসটা তিনি যথেষ্ট পরিমাণে জানতে আগ্রহী ছিলেন। তো তিনি কি করলেন, তার বন্ধু থমাস কার্লাইল তার লেখা দ্য ফ্রেঞ্চ রিভলিউশন বইটি বারবার পড়লেন, হ্যাঁ, এবং অনেক কিছু জানলেন। হ্যাঁ, এটা জানার পরে তার ফ্রেঞ্চ রিভলিউশন সম্পর্কে বা ফ্রান্স সম্পর্কে তার যে আগ্রহটা, এটা আরো বেশি দ্বিগুণ বেড়ে গেল। তাহলে কি করতে হবে, কোনো বিষয় সম্পর্কে যদি আরো ডিটেল জানতে হয় তাহলে সেই জায়গায় যাইতে হবে। তাহলে তিনি কি করলেন, ফ্রান্সে ভ্রমণ করলেন, ভ্রমণ করে বিষয়গুলো খুঁটিনাটি আরো বেশি জানলেন, আসলে কি হয়েছিল ফ্রান্সে। হুম, তো ওখানে কি হয়েছিল, রাজা ষোড়শ লুই তার পতন হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে। এবং তিনি এতটাই এতটাই আত্মবিশ্বাসী এবং মানে গর্বান্বিত যাকে বলা হয় হয়ে গিয়েছিলেন। আসলে মানুষের যখন পতন হয় না, পতনের আগ দিয়ে মানুষ অনেক অহংকারী হয়ে যায়, হ্যাঁ, যেমনটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়ে গিয়েছিল। তো ঠিক তেমনি এমনটাই হয়ে গিয়েছিল ষোড়শ লুইয়ের ক্ষেত্রে। তিনি বলতেছিলেন, বলেন যে আমিই রাষ্ট্র, আমি রাষ্ট্র, এমন ডায়ালগ দিতেন। তো যাই হোক, ওই সময়ে অনেক রাইটার ছিলেন আপনার হচ্ছে যে ফ্রান্সের, তার মধ্যে যে যে ক্রুশো, তাকে বলা হয় ফাদার অফ রোমান্টিসিজম। তিনি একটা বিখ্যাত উক্তি করছেন, সেটা হচ্ছে যে ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, বাট প্রত্যেকটা জায়গায় সে একটা চেনে শৃঙ্খলিত থাকে, অর্থাৎ বন্দি থাকতে হয়। হুম, তার তার মতো আরো অনেক রাইটার ছিল যারা এই ফ্রেঞ্চ রিভলিউশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই জন্য তাকে মানে ফাদার অফ রোমান্টিসিজম এটা বলা হয়। অনেক বিষয় লিখছেন আর কি। তো চার্লস ডিকেন্স তিনি মূলত ফ্রেঞ্চ রিভলিউশন সম্পর্কে জানেন, এবং সেখান থেকে যত কিছু জানছেন তারই একটা নথি নিয়ে বা এই বিষয়গুলো আপনার হচ্ছে যে তুলে ধরে ফিকশনাল ক্যারেক্টার ক্রিয়েট করছেন, করে মূলত আপনার এই বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস নোভেল, সেটা হচ্ছে এ টেল অফ টু সিটিজ, এটা মূলত তিনি লিখে ফেলেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এর পরবর্তীতে আমরা এই যে মেজর ক্যারেক্টার্স গুলো সেগুলো আমরা একটু দেখি। তো কে কে আছে, সিডনি কার্টন, এটা হচ্ছে সে হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, হ্যাঁ। তো দ্য মেইন ওয়ার্ডটা একটু উল্লেখ করি, তাছাড়া এখানে মানাবে না, হ্যাঁ। তো সেই মূলত মেইন প্রোটাগনিস্ট, সে হচ্ছে একটা মানে পাগলাটে অ্যালকোহলিক একটা ব্যক্তি, তবে ভালো সফট হৃদয়ের অধিকারী। সে লুসি মেনেটকে খুবই পছন্দ করে এবং তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, এবং অ্যাট লাস্ট তার জন্য সে নিজের জীবন উৎসর্গ করে ভালোবাসার জন্য। এবং তারই যে তার সাথে চেহারা রিসেম্বলেন্স, মানে একদম সেম। পৃথিবীতে 7 জন মানুষের চেহারা একই রকম হয়, অর্থাৎ আপনার মতো 7 জন মানুষ আছে পৃথিবীতে যাদের চেহারা আপনার মতোই সেম টু সেম মিলে যাবে, কিন্তু আপনারা ভাইও না, মায়ের পেটের ভাইও না, হ্যাঁ। তো এই রকমই সিডনি কার্টনের যে চেহারা, এটা চার্লস ডার্নের সাথে একদম সেম টু সেম মিলে যায়, কোনো পার্থক্য নাই। তো চার্লস ডার্নে হচ্ছে আমাদের মেইন হিরো, হ্যাঁ, আর তিনি হচ্ছেন মেইন প্রোটাগনিস্ট। সিডনি কার্টন হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, আর চার্লস ডার্নে হচ্ছে আমাদের হিরো। আচ্ছা, তো সে হচ্ছে একজন ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট। আর এই যে সিডনি কার্টন, তিনি একজন পেশা কিন্তু লয়ার, আপনার হচ্ছে লয়ার, অর্থাৎ সে হচ্ছে আপনার একজন আইনজীবী, উকিল। আর চার্লস ডার্নে হচ্ছে হিরো, সে একজন ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট, বিশেষ করে এভারমন্ডি ফ্যামিলির সে হচ্ছে সদস্য, হ্যাঁ। তার বাবা চাচারাই কিন্তু সকল অপকর্ম করছে, যার ফল তাকে কিন্তু ভুগতে হয়, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তো সে পরবর্তীতে নিজের যে ফ্যামিলির যে টাইটেলটা, এটা সে পরিত্যাগ করে, এভারমন্ডি এটা টাইটেলটা পরিত্যাগ করে, এবং একটা ছদ্মনাম নিয়ে ইংল্যান্ডে সে টিউটর হিসেবে কাজ করতে শুরু করে থাকতে, মানে তার এটা ভালো লাগে না, মানুষকে যে মানুষের উপরে অপারেশন শোষণ এই জিনিসটা সে পছন্দ করে না, অর্থাৎ ভালো হৃদয়ের অধিকারী একজন ব্যক্তি সে। লুসি মেনেট আমাদের মেইন হিরোইন আমাদের গল্পের, এবং সে, তাকে বলা হয় দ্য গোল্ডেন থ্রেড। দ্য গোল্ডেন থ্রেড, এটা কেন বলা হয়,
কারণ একটা গোল্ডেন সুতা এটা বিভিন্ন এটা পুঁথিগুলোকে কি করে এক জায়গায় একত্রিত রাখে। তো তার তার যে চরিত্রগুলো আশেপাশে যে চরিত্র মিস্টার স্ট্রাইভার, তারপর সিডনি কার্টন, চার্লস ডার্নেট, তার বাবা হচ্ছে আলেকজান্ডার মেনেট, সবাই তাকে কেন্দ্র করে আবর্তিত। তো এই জন্য সে সবাইকে ওইভাবে আগলে রাখে ফ্যামিলিটা, এই জন্য তাকে তার গোল্ডেন থ্রেড বলা হয়। পাশাপাশি তার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে তার যে চুলটা এটা ছিল অনেকটা সোনালী, এবং তার যে চোখটা এটা ছিল হচ্ছে ব্লু, এবং চুলটা ছিল সোনালী, এই কারণে তাকে দ্য গোল্ডেন থ্রেড বলা হয়। আচ্ছা, আর সে তার বাবা যখন জেলে যায় তখন তার এখনো জন্মই হয় নাই কিন্তু, হ্যাঁ। বিশেষ করে তার বাবা যখন ফিরে আসে তখন তার বয়স হচ্ছে দীর্ঘ 18 বছর। জেল থেকে যখন মুক্ত হয় ডক্টর ম্যানেট তখন তার বয়স হচ্ছে 17 বছর। ঠিক আছে, অর্থাৎ সে যখন ডক্টর ম্যানেট যখন জেলে যায় তখন সে মায়ের পেটে, এই হচ্ছে অবস্থা। তো ডক্টর আলেকজান্ডার মেনেট বা ডক্টর মেনেট যাকে আমরা বলি, তো তিনি মূলত একজন সার্জন, ফিজিশিয়ান, ডক্টর। দীর্ঘ 18 বছর তিনি বাস্টিল ফোর্টে ছিলেন। বিষয়টা হচ্ছে এমন যে আসলে এই যে ইভারমন্ডি ফ্যামিলির যে যে চাচা, চার্লস ডার্নের যে চাচা একটা মেয়েকে ধর্ষণ করে, তার ছোট ভাইকে হত্যা করে, একটা ফ্যামিলিকে এক কথায় শেষ করে দেয়। তো যাই হোক, ওই মানে জানাজানি হওয়ার ভয়ে সে কি করে ওই ডক্টর ম্যানেটকে নিয়ে আসে, যে এই ছেলেটার চিকিৎসা করতে। তো ছেলেটা মারা যায়, কিন্তু ডক্টর ম্যাট এগুলোর সব হচ্ছে প্রত্যক্ষদর্শী ছিল। তো যার কারণে পরবর্তীতে যেহেতু একটা সাক্ষী আছে, তাহলে একে কি করতে হবে, একে সাইজ করতে হবে, এই জন্য তাকে কি করা হয়, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এবং দীর্ঘ 18 বছর তিনি কি ছিলেন, জেলে ছিলেন। কত নাম্বার রুম? 105 নম্বর রুম, নর্থ টাওয়ার। আচ্ছা, ম্যাডাম ডিফার্জ সে হচ্ছে মেইন অ্যান্টাগনিস্ট, প্রাইমারি অ্যান্টাগনিস্ট আর কি। তো তিনি মূলত মহিলা চরিত্র, বাট রেভলিউশনারি চরিত্র, হ্যাঁ। তিনি বসে থেকে নিটিং, অর্থাৎ যে সেলাই করেন, এবং যারা হচ্ছে আপনার ওই মানে মারা যাবে তাদের নাম লিস্ট করেন ওর মধ্যে, তার সেলাইয়ের মধ্যে। এবং তারই মূলত বোনকে ধর্ষণ করা হয়েছিল। আচ্ছা, আর্নেস্ট ডিফার্জ এটা হচ্ছে আপনার এই যে ওয়াইন শপের যে মালিক, সে ম্যাডাম ডিফার্জের হাজবেন্ড, সোজা কথা। জার্ভিস লরি সে টেলসন ব্যাংকের মানে একটা ম্যানেজার, এবং যথেষ্ট সাহায্য করেন ডক্টর ম্যানেটকে, লুসিকে। মিস প্রোজ লুসির কেয়ারটেকার, লুসিকে দেখাশোনা করতো, হ্যাঁ। এবং অ্যাট লাস্ট সেই মূলত ম্যাডাম ডিফার্জের হাত থেকে লুসিকে রক্ষা করে, এবং ওই গুলি লেগে মানে তিনি বধির হয়ে যান চিরস্থায়ীভাবে, এবং ম্যাডাম ডিফার্জ ওই তাদের লড়াইয়ের মধ্যেই ম্যাডাম ডিফার্জের বন্ধুকে নিজে আহত হয়ে তিনি মারা যান। তবে তিনি মানে মিস প্রোজ বেঁচে যান, ম্যাডাম ডিফার্জ মারা যান আর কি। জেরি ক্রুচনার তো একটা এজেন্ট সে, হ্যাঁ। তো আবার সে হচ্ছে গ্রেভ রোবার হিসেবে কাজ করতো, মানে ওই ইয়েগুলো তুলে, কঙ্কালগুলো তুলে ইয়ে করে দিত, ডেড বডিগুলো তুলে বিক্রি করে দিত টাকার বিনিময়ে। তো মনশিয়ার লে মার্কুইস সেন্ট ইভারমন্ডি, তো চার্লস ডার্নের যে আঙ্কেল, এরা অনেক কুয়েল নিষ্ঠুর শাসক ছিল, হ্যাঁ। এরাই মূলত যত ভেজাল বাঁধাইছিল। একটা ছেলেকে কি করে আপনার হচ্ছে যে ওই বাচ্চা ছেলে ওই ইয়ে করে, যাইতেছে ঘোড়ার গাড়িতে করে, তাদের গাড়িতে করে, তো কার্টে ওর নিচে একটা ছেলে মানে পিষে ফেলে, মানে মেরে ফেলে চলে যায়। এবং তার বাবা মা হ্যান্ডওয়াশ করে তখন একটা মুদ্রা ফেলে দিয়ে চলে যায়, এমন একটা অবস্থা। এতটা নিষ্ঠুর এরা, মানুষের মৃত্যু এদের কি গায়ে বাঁধে না। তো এর পরবর্তীতে মিস্টার স্ট্রাইভার, সেও মূলত একজন লরিয়া, সিডনি কার্টনের মানে সাথেই থাকে আর কি। তো এরপর হচ্ছে জন বার্সার, সে হচ্ছে একটা স্পাই, সে মানে মিস ক্রুজের হচ্ছে ভাই আর কি, হ্যাঁ। সে স্পাই হিসেবে কাজ করে। তো এরপরে হচ্ছে রজার ক্লাই, সেও একটা স্পাই। গেবেল, এটাকে জানা প্রয়োজন, সে হচ্ছে মার্কুইস ডি ইভারমন্ডি ফ্যামিলির হচ্ছে চাকর, সোজা কথা। তো তাকে মূলত যখন ফ্রেঞ্চ রিভলিউশন শুরু হয়ে যায়, তো তখন তাকে বাঁচাইতেই এই চার্লস ডার্নে মূলত ইয়েতে আসে, প্যারিসে ফিরে আসে, কারণ তার পরিবারের দায়ভারের আসলে চলে আসে গ্যাবেলের উপরে। মানে একটা নিরীহ মানুষ যে কিনা তাদের পরিবারে কাজ করত, তো সে কেন তার বাপ চাচার অপকর্মের জন্য শাস্তি পাবে। এই জন্য গ্যাবেলকে যখন ধরা হয়, তো আটক করা হয়, তখন সে ওই চার্লস ডার্নের কে কেন্দ্র করে একটা চিঠি লিখে, এবং চার্লস ডার্নের চিঠিটা পেয়ে তাকে 1792 সালের দিকে তখন বের হয়
একাই কাউকে কিছু না বলেই চলে আসে এবং তাকেও যে গ্রেপ্তার করে নেওয়া হয়। তো যাই হোক, এখানে বোঝা যায় যে চার্লস ডার্নে আসলে অনেক সফট হার্টেড, যে বাড়ির একটা সামান্য চাকরের জন্য সে কি করে নিজের জীবন উৎসর্গ করতে মানে দ্বিধা বোধ করে না। তো কাপল এখানে কে কে আছে, লুসি ম্যানিট এবং চার্লস ডার্নে। এরা মূলত মানে বিয়ে করেন এবং তাদের একটা মেয়েও হয়, যার নাম হচ্ছে লিটিল লুসি। লুসির মেয়ের নাম লিটিল লুসি। আচ্ছা, আর লুসি মেনেট এবং সিডনি কার্টন এরা একে অন্যকে ভালোবাসে না, মানে সিডনি কার্টন ভালোবাসে বাট লুসি মেনেট ভালোবাসে না, কিন্তু একটা অ্যাফেকশনে একটা অবস্থায় এদের মধ্যে ছিল। তো ডক্টর ম্যানেট অ্যান্ড লুসি ম্যানেট, ডক্টর ম্যানেট এবং লুসি ম্যানেট হচ্ছে বাবা মেয়ের সম্পর্ক। এই হচ্ছে আমাদের চরিত্র চিত্রায়ন এবং সম্পূর্ণ বিষয়গুলো। এগুলো কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা মূল স্টোরি লাইনে চলে যাব। হ্যাঁ, রেশমা আক্তার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এটা অনেক লম্বা একটা উপন্যাস। হ্যাঁ, আপনারা আসলে হয়তো সব বিষয় উঠবে না বা তোলাও সম্ভব না, তুলতে গেলে মোটামুটি দুইটা তিনটার মতো ক্লাস লেগে যাবে। তো আমি সংক্ষেপে একটু আলোচনা করব। আপনারা মানে তবে এই যে যেটা লেখা আছে, একটা চ্যাপ্টারও বাদ দেওয়া হয় নাই, মোটামুটি সবই পিক করার চেষ্টা করা হয়েছে। এটা পড়লে আপনাদের কনসেপশন টোটাল ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি কতগুলো, প্রায় অনেকগুলোই সম্ভবত আহ, প্রায় 15টা, 15টার মতো চ্যাপ্টার আছে। তো এতগুলো চ্যাপ্টার আসলে কঠিন। হ্যাঁ, মানে খুঁটিনাটি তোলা খুব কঠিন। তো অত আমরা পড়বো না, আমরা জাস্ট মানে মূল যে স্টোরিটা একটু সামারাইজ করে ভালো করে পড়বো, যাতে করে আমাদের যে স্টোরি লাইনটা সেটা ক্লিয়ার থাকে। আর পাশাপাশি আপনারা মূল যে এই যে ডিটেল যে সামারিটা দেওয়া আছে এটা একবার পড়বেন, তাহলে আপনাদেরও কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আরও অনেক বিষয় আছে। এখানে নিচে আপনার হচ্ছে যে এগুলোর পরে সিম্বলস আছে, কোটেশন আছে, থিমস আছে, মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফগুলো পিক করা হয়েছে। তারপরে হচ্ছে এর পাশাপাশি আবার এমসিকিউ আছে মোটামুটি কত, প্রায় 200টা। মানে এত কিছু পড়লে এগুলো আসলে মানে আনকমন বলে কিছুই থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা চলেন মূল স্টোরি লাইনে আমরা আগাই। হ্যাঁ, তো বিষয়টা গল্পটা এভাবেই শুরু হয় যে এটা লন্ডনেই শুরু হয়। হ্যাঁ, যে একজন আসে, আপনার হচ্ছে যে যে স্পাইয়ের কথা ইয়েটা বললাম আর কি, স্পাই বলতেছি। ও হ্যাঁ, শুরুতে এই একটা সুন্দর একটা ইয়ে দিয়ে চার্লস ডিকেন্স শুরু করেন, তার একটা কোটেশন দিয়ে, সেটা হচ্ছে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। আসলে এটা একটা আপনার হচ্ছে বেস্ট এবং ওয়ার্স। হ্যাঁ, তো এটা একটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, ওই সময়টা কিভাবে বেস্ট হতে পারে আবার কিভাবে ওয়ার্স্ট মানে সবচেয়ে নিকৃষ্ট খারাপ হইতে পারে। তো এটা মিনিংটা হচ্ছে এটাই যে বেস্ট ছিল একটা শ্রেণীর জন্য, ওয়ার্স্ট ছিল আরেকটা শ্রেণীর জন্য। বেস্ট ছিল হচ্ছে যারা হচ্ছে আপার ক্লাস অ্যারিস্টোক্রেটিক, এদের জন্য, এবং মানে ওদের জন্য এটা স্বর্গের মানে কি বলে যে স্বর্গ সমতুল্য সময় ছিল, যা ইচ্ছা তাই করতে পারতো ইচ্ছা মতো। কোন জবাবদিহিতা নাই, কোনো ধরা বাঁধা নিয়ম কানুন ওদের জন্য নেই। আসলে পৃথিবীতে নিয়মগুলো কাদের জন্য? নিয়মগুলো মূলত আপনাদের গরিবদের জন্যই। এটা কেন? বড় লোকদের জন্য নিয়ম নাই। যে বর্তমানে সংসদে যত আমাদের লিডাররা আছেন, ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে ঋণ খেলাপি। ওদের ওদের ঋণও দেওয়া লাগতেছে না। হ্যাঁ, মানে ব্যাংক মকুব করে দিচ্ছে। আবার প্রচুর টাকা প্রতি বছর বছর দেশ থেকে কি বাইরে চলে যাচ্ছে, পাচার হচ্ছে। হ্যাঁ, এগুলো দেশের সম্পদ লুট করে কি বাইরে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। তো এই জন্য এদের কি নিয়ম হচ্ছে এদের জন্য না, নিয়ম হচ্ছে কাদের জন্য? গরিব মানুষের জন্য। ওরা ব্যাংক থেকে লোন নিচ্ছে, প্রতি মাসে শোধ করতে হচ্ছে, ওদের তো উপায় নাই, শোধ করাই লাগবে। না পারলে ঘর বাড়ি ভেঙে নিয়ে বা নিলামে তুলে দিচ্ছে। তো এই জন্য নিয়ম হচ্ছে কাদের জন্য? আপনার হচ্ছে গরিবদের জন্য, বড় লোকদের জন্য আসলে পৃথিবীতে কোনো নিয়মই নাই। আচ্ছা, এবং ট্যাক্সেরাও কিন্তু গরিবেরাই দেয়, বড় লোকেরা কিন্তু ট্যাক্স দেয় না, ওরা ঋণ করে চলে। এই হচ্ছে বিষয়। এগুলো আসলে ইকোনমিক অনেক বিষয় আছে, ওইদিকে আমরা না যাই। ওগুলো দেখলে মানে মাথা ঘুরে যাবে এমন একটা অবস্থা। হ্যাঁ, ইলন মাস্ক এত বড় লোক কিন্তু ও কখনো ট্যাক্স দেয় না।
এর কারণ কি? ও ঋণ করে চলে, আসলে ঋণ করে চলে তবুও ট্যাক্স দেয় না। এর পেছনে অনেক কাহিনী আছে, ওগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। যাই হোক, তো বেস্ট অফ টাইমস ছিল কাদের জন্য? টাইমটা ছিল আপার ক্লাস মানুষদের জন্য। ওরা খুন, ধর্ষণ, অন্যকে শাসন শোষণ যা ইচ্ছা তাই করতে পারতো। এবং ওর টাইম ছিল হচ্ছে ছোট শ্রেণীর মানুষদের জন্য, যারা ছিল কৃষক, শ্রমিক, এইসব মানুষদের জন্য। হ্যাঁ, তো এই জন্য বলা হয়েছে যে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। এটাই ছিল কি সর্বোৎকৃষ্ট সময়, আবার এটাই ছিল কি সর্বনিকৃষ্ট সময়। তো শুরু হয়ে গেল 1775 সালে সময় দিয়ে। তো কি হয়, জার্ভিস লরি সে একটা মেইল কোচে করে মানে ভরে যাচ্ছিল আর কি লন্ডন থেকে ডোভারে। তো যাই হোক, জার্ভিস লরি হচ্ছে ওই যে টেসল ব্যাংকে আপনার হচ্ছে যে ম্যানেজার। তো যাই হোক, তার সাথে যে ক্রুচনার, জেরি যে ক্রুচনার ক্রাঞ্চার, তার দেখা হয়। তো এখানে একটা বলে যে রিকল টু লাইফ। এটা শুনে লরি সাহেব একটু মানে স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারেন যে আসলে ডক্টর ম্যানেট এখন জীবিত আছেন। আসলে ওই সময় কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছিল। হ্যাঁ, কোড ল্যাঙ্গুয়েজ মানে দেখা যাচ্ছে যে যে যেমন হচ্ছে জ্যাক্স নামে যেমন হচ্ছে বিদ্রোহীদের নাম ছিল, ঠিক তেমনি এরকম কোড ল্যাঙ্গুয়েজ। তাছাড়া ডিরেক্ট বলে না, বাতা বাতা ইয়েরও বাতা দেয়ালেরও কান আছে। তো আসলে কথা তো বাতাসে ভাসে, যে কে কখন কিভাবে শুনে ফেলে তার তো ঠিক নাই, এই জন্য তারা কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছিল। তো এটা দ্বারা বোঝায় যে ডক্টর ম্যানেট কি এখনো জীবিত আছেন। হ্যাঁ, এবং তিনি দীর্ঘ 18 বছর কিন্তু কোথায় বন্দী ছিলেন? বাস্টিল ফোর্টে কিন্তু তিনি বন্দী ছিলেন। আচ্ছা, তো যাই হোক, এর পরবর্তীতে তিনি আসেন, লন্ডনে ফিরে আসেন। আহ, আপনার হচ্ছে এই যে জার্ভিস লরি এবং লুসিকে সব জানান যে তোমার বাবা তিনি বেঁচে আছেন। তো লুসি, তার তো আসলে তখন জন্মই হয়নি। সে অবাক হয়ে যায়, সে মনে করছে যে তার বাবা মারা গেছে। হ্যাঁ, কিন্তু সে যখন জানতে পারে যে তার বাবা বেঁচে আছেন এবং তিনি বর্তমানে প্যারিসে আছেন, তিনি স্তম্ভিত হয়ে যান। তো এক কথায় তিনি কান্না করে দেন যে আমার বাবা এখনো বেঁচে আছেন। তো যাই হোক, তিনি এর পরবর্তীতে কি হয়, আহ, এই যে জার্ভিস লরি এর সাথে তিনি কোথায় চলে যান? তিনি চলে যান হচ্ছে ফ্রান্সে। হ্যাঁ, তো ফ্রান্সে যাওয়ার ফলে তিনি দেখেন যে তার বাবা ডক্টর ম্যানেট, তিনি ছিলেন একজন ডক্টর। তাকে রাখা হয়েছে কোথায়? ওই ম্যাডাম ডিফার্স তাকে লুকিয়ে রাখছেন একটা হচ্ছে তারই মদের ওয়াইন শপেরই মানে পেছনের দিকের একটা রুমে। তো অন্ধকার একটা রুম। তো রুমটায় তিনি একা বসে থেকে কি করতেছেন? জুতা সেলাই করতেছেন। এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে একই কথা, হ্যাঁ, 105 নর্থ টাওয়ার, মানে এছাড়া আর কোনো তার কোনো কথা নাই। যে আমি মানে তিনি ছিলেন কোথায়? যে 105 নর্থ টাওয়ার, যে 105 নম্বর কক্ষ নর্থ টাওয়ারের, এছাড়া আর কোনো কথা তিনি বলতেছিলেন না। তিনি তার মেয়ের দিকে তাকাইয়ে আছেন যে এটা আসলে কি। তো যাই হোক, তিনি মানে লুসি বুঝতে পারে যে আসলে তিনি মানসিকভাবে ট্রমায় চলে গেছেন, তার অবস্থাটা স্বাভাবিক নাই। তো লুসি তাকে নিয়ে চলে আসেন ইংল্যান্ডে, তার সেবা শুশ্রূষা করতে হবে। তো ইংল্যান্ডে তাকে নিয়ে চলে আসা হয় এবং মোটামুটি খুব ভালোভাবে তার সেবা শুশ্রূষা করে তাকে মোটামুটি স্বাভাবিক অবস্থায় তিনি ফিরিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, লুসি তার বাবাকে স্বাভাবিক অবস্থায় মোটামুটি ফিরিয়ে নিয়ে আসেন। তো যাক, এখন ডক্টর ম্যানেট মোটামুটি চিনতে পারতেছে সবকিছু। তো এরই মধ্যে কি হয়, আমাদের যে প্রোটাগনিস্ট হিরো চার্লস ডার্নি, সে ইংল্যান্ডে ছিল। তো সে কিন্তু ফ্রান্সে কিন্তু ইংল্যান্ডে ছিল, এই জন্য সে টিউটর হিসেবে কাজ করত। তো তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে সে স্পাই হিসেবে কাজ করতেছে। তাদের ফ্রান্সের ফ্রান্সের রাজ পরিবারের স্পাই, মানে ফ্রান্সের জন্য আপনার হচ্ছে স্পাই হিসেবে কাজ করতেছে, এই জন্য তাকে কোর্টে তোলা হয়, গ্রেপ্তার করা হয়। এবং কোর্টে গিয়ে, এখানে কোর্টে ইয়েরাও ছিল, ডক্টর ম্যানেটেরাও ছিল। তো যাই হোক, এখানে অনেকেই অনেক কথাবার্তা বলে। মিস্টার স্ট্রাইভার তিনিও চেষ্টা করেন, মানে তিনি বুঝতে পারেন যে এই আসলে নিষ্পাপ, এর কোনো দোষ নাই। তো ওই সময়ে সবচাইতে যিনি হচ্ছে হেল্পিং হ্যান্ড, মানে বড় হেল্পিং হ্যান্ড হিসেবে যিনি কাজ করেন, তিনি হচ্ছেন সিডনি কার্টন। তিনি শুরুতেই এই চার্লস ডার্নিকে দেখে অবাক হয়ে যান যে তো আমার মতোই দেখছে, মানে সেম টু সেম কপি, মানে কোনো চেঞ্জ নাই চেহারা।
তো এই জন্য তার প্রতি একটা আলাদা তার একটা সফট যে কর্নার, এটা তার হৃদয় তৈরি হয়ে যায়। এবং তিনি বুঝতেও পারেন যে চার্লস ডার্নি আসলে নিষ্পাপ। তো তাকে যখন এই যে দুইটা ব্যক্তি একই রকম কোর্টে, নিজের কোর্টটা তিনি নিজের কোর্ট যে লয়ারদের যে কোর্টটা সেটা তিনি খুলে ফেলেন এবং দুইজন একই রকম দেখতে হয়ে যায়। তখন বিচারক নিজেই দ্বিধায় পড়ে যায় যে আসলে কেমনে কি, মানে কোনো তো ইয়ে পাচ্ছে না। তো যাই হোক, আসলে মূল কালপিটকে বা কে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা যখন পাওয়া যায় না, তখন দুইজনের চেহারা একই রকম। এই কারণে মূলত আরো কি করা হয়, দুজনকে আপনার হচ্ছে যে ওদেরকে মানে চার্লস ডার্নিকে ছেড়ে দেওয়া হয়, যে তাকে ছেড়ে দিল। তো ওই জায়গাতেই মানে ইয়ে এসে কনগ্রাচুলেশনস জানায় লুসি ম্যানেট এবং ডক্টর আলেকজান্ডার ম্যানেট। তো এই জায়গাতে লুসিকে তিনজনই পছন্দ করে ফেলে। আপনার হচ্ছে মিস্টার স্ট্রাইভার, তিনি একজন লয়ার, তারপর হচ্ছে সিডনি কার্টন এবং হচ্ছে চার্লস ডার্নি। হ্যাঁ, তো সিডনি কার্টন তার প্রতি একটু বেশি লয়াল, এতটাই লয়াল যে তাকে ছাড়া সে বাঁচবে না এমন একটা অবস্থা। তার প্রতি একদমই সে ভেঙে মানে দুর্বল হয়ে পড়ছে। তো যাওয়ার পরে যাই হোক, সে বলে যে তার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত, এভাবে সে ইয়ে করে। তো এদিকে কিন্তু আমাদের যে হিরোইন লুসি, সে আবার পছন্দ করে মূলত চার্লস ডার্নিকে। হ্যাঁ, তো এভাবে যাক প্লট আগাইতে থাকে, আমাদের প্লটটা সামনের দিকে চলতেছে। তো এইভাবে যখন চলতেছে তখন কি হয় যে আস্তে আস্তে মানে যে লুসি এবং চার্লস ডার্নি এদের প্রেমটা আরো বেশি গাঢ় হয়। এবং আমাদের যে ইয়ে আপনার হচ্ছে যে ডক্টর ম্যানেট, তিনিও খুশি হন যে আমার মেয়ে যাই একটা যোগ্য হাজবেন্ড পাইছে, মানে হাজবেন্ড পাবে। যাই হোক, এদের সামনে বিয়ে, বিয়ের একটা ডেট ঠিক হয়। তো যখন ঠিক হয় তখন সকাল মানে এই জিনিসটা চার্লস ডার্নিকে কুড়ে কুড়িয়ে খাচ্ছিল যে আমার পরিচয়টা আসলে জানে না কেউ। আর বিশেষ করে ডক্টর ম্যানেটকে তিনি আরো বেশি এটা জানানোর প্রয়োজন অনুভব করেন। কারণ হচ্ছে যে ডক্টর ম্যানেট এর শিকার। তিনি দীর্ঘ 18 বছর তার পরিবারের জন্যই, এভারমন্ডি পরিবারের জন্য, তার চাচার জন্যই কিন্তু সে এই ইয়ে করছে। দীর্ঘ 18 বছর সে জেল খাটছে। একটা ডাক্তার হয়েও তার আজকে এই অবস্থা। তার জীবন সবই শেষ, জেলেই শেষ। তো এই জন্য তিনি এবং তার মেয়েকেই তিনি কিন্তু আবার কি করতেছেন, বিয়ে করতে চলেছেন। তো বিয়ের দিন সকালবেলা এই জিনিসটা তিনি তার শ্বশুরকে জানান, ডক্টর ম্যানেটকে, যে আসলে আমি এভারমন্ডি পরিবারেরই ছেলে সন্তান। তো এই জিনিসটা ডক্টর ম্যানেট বলেন যে আসলে মানে তিনি, তার চোখ একদম কপালে উঠে যায়। হ্যাঁ, মানে তিনি কোনোভাবে মেনে নিতে পারতেছেন না, কেমনে সম্ভব। তবুও মেয়ের সুখের দিকে তাকিয়ে মেয়ের মানে তার মেয়ে তো তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, চার্লস ডার্নিকে। এই জিনিসটা তিনি মানে একদম মানে একরকম পরবর্তীতে তিনিও এই জন্য পাগলের মতো একটা অবস্থায় পড়ে যান। তো যাই হোক, জার্ভিস লরি তার একটু সেবা শুশ্রূষা করেন, এতে তিনি সুস্থ হন। তো ডক্টর ম্যানেট যখন মানে এই অবস্থা, তখন তিনি বলেন যে তোমার এটা তুমি লুকিয়ে রাখো, তুমি কখনো লুসিকে জানতে দিও না, এরকম একটা কথা বলেন। তো যাই হোক, এভাবে চলতে থাকে। তো এইভাবে যখন চলতেছিল সবকিছু ঠিকঠাক, তারা হানিমুনেও যায়। কিন্তু এদিকে সিডনি কার্টন সে কিন্তু, তার হচ্ছে একরকম ওয়ান সাইডেড লাভ। সে একপাক্ষিক ভালোবাসাই সে দেখাইতে থাকে লুসির প্রতি, এবং বলে যে তার জন্য সে সবকিছু করতে রাজি আছে। তো একদিন কি হয়, গ্যাবল ওই যে সেই আপনার হচ্ছে যে যে ইয়েটা ছিল এভারমন্ডি পরিবার যে চাকর, সে মেসেজ পাঠায় ইতোমধ্যে ইয়েটা হয়ে গেছে, হসপিটাল ফোর্টে তো পতন হয়েছে। তো এখন আপার লোয়ার ক্লাসরাই আপার ক্লাসে ধরে ধরে হত্যা করতেছে। তো গ্যাবলকে ধরা হয় এবং তাকে গিলোটিনে পাঠানো হবে, এরকম একটা পরিকল্পনা করা হয়। তো এটা পেয়ে গ্যাবল সে হচ্ছে চার্লস ডার্নির কাছে চিঠি লিখে, খুব আবেগী ভাবে একটা চিঠি লিখে যে আমি তো আপনাদের পরিবারের জন্য ইয়ে করছি। তো চার্লস ডার্নি এমনিতে সফট হার্টেড, সে মনে করে যে আমার কিছু আসলে করা দরকার, কারণ এই ব্যক্তি সারা জীবন আজীবন আমাদের পরিবারের জন্য কাজ করে গেছে। এখন তার বিপদে যদি আমি আগায় না আসি, ওই যে আগেই বলছি, সে ইভারমন্ডি পরিবারের সন্তান হইতে পারে, বাট সে তার যে রয়্যাল ব্লাড এটাকে সে প্রত্যাখ্যান করে। যার কারণেই সে কিন্তু ইংল্যান্ডে এসে টিউটর হিসেবে কাজ করতেছিল। হ্যাঁ, তো যাই হোক, সে মনে করে যে আমার অবশ্যই দায়িত্ব আছে, তাকে বাঁচাইতে হবে।
তো ইতিমধ্যে লিটল লুসিরও জন্ম হয়ে গেছে। তো 1792 সালের দিকে সে কি করে, কাউকে কিছু না জানায় একদিন বাসা থেকে বের হয়ে যায় ফ্রান্সের উদ্দেশ্যে। তো ফ্রান্সে ঢুকতেই তাকে গ্রেপ্তার করে ফেলা হয়। তাকে গ্রেপ্তার করে ফেলা হয় এবং তাকে মানে আটক করে ধরে রাখা হয়। তো এই খবরটা ডক্টর ম্যানেট, তারপরে হচ্ছে আপনার ইয়েরা সবাই জানতে পারে। তারপরে হচ্ছে এই যে লুসি ম্যানেট তো জানতে পারে, ইভেন চার্লস ডার্নেও জানতে পারে। তো তারা সবাই ফ্রান্সে চলে আসে। এখন তো বাঁচাইতে হবে, জামাইকে তো বাঁচাইতে হবে, হাজব্যান্ডকে বাঁচাইতে হবে। তো ডক্টর ম্যানেট জুরি অর্থাৎ জুরি বোর্ড যেটা বসছিল, তাকে ট্রায়ালে তোলা হয়। তো জুরি বোর্ডের সামনে সে আবেগঘন একটা বক্তৃতা রাখে যে আমি দীর্ঘ 18 বছর বাস্টিলে বন্দি ছিলাম, আমার জীবনটা শেষ করে দিছি, আজকে আপনাদের কাছে আমার মেয়ের হাজব্যান্ডের জীবনটা ভিক্ষা যাচ্ছি। মানে তার ইয়েতে আবেগপ্রবণ হয়ে জুরি বোর্ড, এই ট্রাইব্যুনালটা তাকে মুক্তি দিয়ে দেয়। হ্যাঁ, এই চার্লস ডার্নেকে, যে ডক্টর ম্যানেটের দিকে তাকায়। কিন্তু ভাগ্যটা আসলে ফলপ্রসূ ছিল না। সেদিন রাতের বেলায় তাদেরকে আবার ধরে ফেলা হয়। এর নেপথ্যে যিনি কাঠিয়ে নাড়ছেন তিনি হচ্ছেন ম্যাডাম ডিফার্জ। কারণ তিনি চার্লস ডার্নে, লুসি বেনেট এবং তার মেয়ে লিটিল লুসি এদের ফাঁসি হোক এটা তিনি চান। এদেরকেও গিলোটিনে দেওয়া হোক এই জিনিসটা তিনি চান। এর কারণ কি? কারণ হচ্ছে তার ওই যে বোনকে কি করা হয়েছিল, রেপ করা হয়েছিল নিষ্ঠুরভাবে। তার পরিবার, পুরো পরিবারকে ধ্বংস করে ফেলা হয়েছে এইভাবে। তো কি কি করা? তো সে এটা আসলে সেই জিনিসটা কিভাবে জানতে পারছে? এখন প্রশ্ন হচ্ছে সে কিভাবে জানতে পারলো যে তার পরিবারের এহেন অবস্থার জন্য মূলত চার্লস ডার্নের পরিবার দায়ী? আসলে ডক্টর ম্যানের যে রুমে ছিল, আপনার হচ্ছে যে বাস্টিল ফোর্টের 105 নম্বর রুম, নর্থ টাওয়ার, ওইখানে ডক্টর ম্যানের তার রক্ত দিয়ে একটা মানে ডায়েরি লিখছিল। তো এই ডায়েরিতে তার জীবনের যাবতীয় অবস্থা তিনি লিখে রাখছেন এবং কিভাবে ওই যে মানে ফ্যামিলির ওই মেয়েটাকে কিভাবে বলাৎকার করা হয়েছে, রেপ করা হয়েছে, এটাও তিনি লিখে রাখছিলেন। পাশাপাশি তিনি এই অভিশাপটাও দিয়ে গিয়েছিলেন যে ইভারমন্ডি ফ্যামিলি এবং তাদের আপকামিং জেনারেশনকেও তিনি কি বদদোয়া দিয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন, এদের যেন ধ্বংস করা হয়, এদেরকে যেন কখনোই ক্ষমা না করা হয়। অর্থাৎ দেখেন, ডক্টর ম্যানেট নিজের অজান্তে নিজের জামাইকেও বদদোয়া দিয়ে ফেলছেন। এই হচ্ছে অবস্থা। আসলে তিনি তো জানতেন না যে চার্লস ডার্নে ইভারমন্ডি পরিবারেরই একজন সদস্য, তারই জামাই হবে, এটা তো তিনি জানতেন না। জানলে তো আসলে এটা করতেন না, বা সম্ভব ছিল না। অনেক সময় বলে না যে বিষ খেয়েও বিষ হজম করতে হয়, আসলে পরিস্থিতি মানুষকে এইভাবেই করে দেয়। এতটা আইরনিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিছে। ডক্টর ম্যানেটের ক্ষোভ আছে ইভারমন্ডি পরিবারের প্রতি, কারণ তার কারণে এই পরিবারের জন্য, তার চাচার জন্য, এই চার্লস ডার্নের তার তার জীবন শেষ হয়েছে। অনেক ফ্রেন্ডস যে ছোট ছোট ফ্যামিলি, লোয়ার ক্লাস ফ্যামিলি, এগুলো নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। এর কারণে তাদের প্রতি ক্ষোভ আছে। কিন্তু পক্ষান্তরে তার নিজের জামাই কি ওই পরিবারেরই একজন। তো জামাইয়ের প্রতি আসলে কি করা, কিছু তো করার নাই। তিনি বুঝতে পারলেন যে আসলে আমার জামাইকে যদি হত্যা করে ফেলে তাহলে কি হবে, আমার মেয়ে তো বিধবা হয়ে যাবে, আমার মেয়ের সুখ শেষ। তো যাই হোক, তিনি এই জন্য তার জামাইয়ের পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু ম্যাডাম ডিফার্জ রাতের বেলা ধরে দেন। পরবর্তীতে আবার ট্রাইব্যুনাল হয়, আবারও বসে, এবং ম্যাডাম ডিফার্জ এটা প্রকাশ করেন যে আসলে এইভাবে ইয়েটা করা হয়েছে। তো ওই জায়গাতে কি হয়, আসলে উপায় তো নাই, এখন তো বাঁচার কোনো উপায় নাই, তাহলে কি করতে হবে? ওইখানে যে স্পাই ছিল আপনার হচ্ছে জন বার্সার্ড, তো তার সাহায্য নিয়ে এখন এন্ট্রি হয় এই জায়গাতে সবচেয়ে মানে কেন্দ্রীয় যে চরিত্র, এখানকার যে কেন্দ্রীয় চরিত্র বা মেইন প্রোটাগনিস্ট সিডনি কার্টন দেখলেন যে আসলে এখান থেকে বাঁচানোর কোনো উপায় নাই, তাহলে কি করতে হবে, জায়গা এক্সচেঞ্জ করতে হবে। অর্থাৎ তিনি যদি এই জায়গাতে যান, তিনি যদি সিডনি কার্টনের জায়গাতে গিয়ে দাঁড়ান এবং নিজের জীবনকে যদি উৎসর্গ করেন,
তাহলে কি সম্ভব? তাহলে চার্লস ডার্নেকে বাঁচানো সম্ভব। তাছাড়া কোনোভাবে আর এটা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এদিকে লুসি তো মানে কান্না করে একটা অবস্থা খারাপ, তাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না, পরিস্থিতি ঘোলাটে একদম অবস্থা, মানে কোনোভাবেই আসলে নিজের হাজবেন্ড যতই হোক, মেয়েদের মূল শক্তি তো তার হাজবেন্ড, তাই না? পৃথিবীতে আপনি বিলিয়নার হন না কেন, আপনার নিরাপত্তা, আপনার মানসিক শান্তি কিন্তু আপনার হাজবেন্ড দিন শেষে। হুম। তো যাই হোক, লুসি মেনেট এরকমই ভেঙে পড়েন। তো লুসির এই অবস্থাটা কোনোভাবেই সিডনি কার্টন আর সহ্য করতে পারলো না। এই জন্য একজন ওয়ান সাইডেড লাভার হয়ে সে নিজের জীবনটা উৎসর্গ করে দিল। সে কি করলো? ওই যে স্লাই, যে আপনার হচ্ছে যে ইয়ে ছিল, আহ, আপনার হচ্ছে যে কি বলে, গোয়েন্দা যে ছিল, তার সাহায্য নিয়ে সে কি করলো, জায়গাটা এক্সচেঞ্জ করলো। হ্যাঁ, আপনার ওই মানে নিজে ওই জায়গাতে ঢুকে পড়লো, ওই জেলখানায় তাকে ক্লোরোফর্ম দিল। মানে বিষয়টা হচ্ছে এমন যে সম্ভবত জন বার্সাডি ছিল, যাই হোক, তো তার সাহায্য নিয়ে সে কি করলো, জায়গাটা আহ, আপনার হচ্ছে যে চেঞ্জ করলো। হ্যাঁ, ও সরি, এটা রজার ক্লাই ছিল সম্ভবত, যাই হোক। তো তার সাহায্য নিয়ে সে জায়গাটা এক্সচেঞ্জ করে, এবং এই যে ওই যে জেলখানাতে তাকে আটকে রাখা হয়েছিল সেখানে ঢুকে তার সিডনি চার্লস ডার্নের নাকি ক্লোরোফর্ম ধরা হয় এবং তাকে অজ্ঞান করে ফেলা হয়, এবং তার পোশাকগুলো সিডনি কার্টন পরে, এবং সিডনি কার্টনের পোশাক তাকে পরায় নিয়ে বাইরে চলে আসে। এবং বাইরে আসার পরে কি হয়, একদম মানে ইনস্ট্যান্ট তারা ফ্রান্স, প্যারিস ত্যাগ করে পরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবং এই যাত্রায় সাহায্য করে হচ্ছে জার্ভিস লরি। হ্যাঁ, ওই যে শুরুতেই যিনি রিকল টু লাইফের এই মেসেজটা দিয়েছিলেন, এবং আপনার হচ্ছে যে ইয়েকে আমাদের যে হিরোইন লুসি, তাকে নিয়ে তার বাবার কাছে আসছিলেন, এই জার্ভিস লরি তাদেরকে হেল্প করেন। দ্রুত তারা ফ্রান্স ত্যাগ করে ইয়ের উদ্দেশ্যে, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এখন ম্যাডাম ডিফার্জ দেখতেছে, বুঝতে পারে যে বিষয় তো ঘোলাটে, তারা ইয়ে করতেছে, তখন তিনি কি করেন, তিনি তাদেরকে নিজের হাতে হত্যা করার জন্য তার যে বন্দুক, এটা তিনি নিয়ে চলে আসেন। তো নিয়ে এসে তার সাথে তখন হাতাহাতি হয় আপনার হচ্ছে যে ইয়ের মিস প্রোজের, যিনি আপনার হচ্ছে যে তাদেরকে, এই যে লুসিকে ছোটবেলা থেকেই হচ্ছে দেখে রাখছে। তো কি হয়, মিস প্রোস এর সাথে তার হাতাহাতি যখন হয়, তখন এক পর্যায়ে আপনার হচ্ছে যে ওই নিজের গুলিতেই নিজে হচ্ছে বিদ্ধ হয় কে, ম্যাডাম ডিফার্ট, এবং গুলিবিদ্ধ হয়ে তিনি ওখানেই মারা যান। এবং মিস প্রোস এখানে আপনার হচ্ছে একটু আহত হন গুরুতর, এবং আজীবনের জন্য আপনার হচ্ছে যে ইয়ে হয়ে যান, বধির হয়ে যান। হ্যাঁ, এবং আপনার হচ্ছে যে এদিকে আবার হচ্ছে কি হয়, এই যে সিডনি কার্টন নিজের জীবনটা তার প্রেমিকা তার জন্য তিনি কি করেন, তিনি হচ্ছে উৎসর্গ করে দেন। তো এই ছিল হচ্ছে আমাদের যে মূল স্টোরি লাইন সেইটা। তবে আহ তার একটা বিখ্যাত উক্তি আছে, এটা আমার এ পর্যন্ত মনে পড়তেছে না। ওইরকম একটা, এই কথা তো অনেকবারই বলে যে ফর ইউ, ফর এনি এনি ডিয়ার টু ইউ আই উড ডু এনিথিং, এরকম কথা তো বলেই। তো তবে শেষে গিয়ে একটা খুব সুন্দর, হুম, অনেক বিখ্যাত একটা ডায়লগ সে দেয়, এটা আমার আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না। এখানে ইয়ের মধ্যে সম্ভবত নাই। হুম, এখানে কি আছে? আচ্ছা সরি, প্রথমে 15টা মনে হয় বলছিলাম, ওটা ভুল আছে। মানে বিখ্যাত, যাই হোক, সে একটা অনেক বিখ্যাত একটা মানে কোটেশন দেয়, এবং এই কোটেশনটা আসে যে এটা আসলে কে বলছে। হ্যাঁ, অনেক সময় আসলে এই কোটেশনটা কে বলছে, এই এমসিকিউ এর জন্য আসলে এটা, এই যে এটা, ইট ইজ এ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দেন আই এভার ডান, ইট ইজ এ ফার ফার বেটার রেস্ট দেন আই গো টু দেন আই এভার নোন। এটা আপনারা একটু মনে রাখেন, মুখস্থ করা লাগবে না যেহেতু এমসিকিউ, এটা মনে রাখেন। এটা বলছে হচ্ছে সিডনি কার্টন, হ্যাঁ, শেষে গিয়ে, অর্থাৎ সে জীবনে যতগুলো কাজ করছে তার মধ্যে এই কাজটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হুম, এবং আর এটা বলে যে আমি আজ যে বিশ্রামের দিকে যাচ্ছি তা কি আমার চেনা সব বিশ্রামের চেয়েও অনেক বেশি শান্তির, অর্থাৎ সে কি আত্মত্যাগ করতে যাচ্ছে, তার জীবনটা কি করতে যাচ্ছে, উৎসর্গ করে দিতে যাচ্ছে তার ওয়ান সাইডেড প্রেমিকা লাভার লুসি মেনেটের জন্য। অ্যাট লাস্ট
সেইভাবে নিজের জীবনটা উৎসর্গ করে দেয় এবং সিডনি গার্টনের জীবনটা বাঁচায় দেয়। তো এর শেষে কি হয়, সে স্বপ্নে দেখে, বিষয়টা হচ্ছে এমন, তার একটা ইয়ে দেখে যে তার মানে হ্যালুসিনেশন হয়, সে এখানে দেখে যে লুসি মেনেট তার পরিবার নিয়ে, লিটিল লুসি, চার্লস ডার্নেকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছে। হ্যাঁ, এরকম একটা ইয়ার মধ্যে দিয়ে মূলত এই নোভেলটা শেষ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের নোভেল। এছাড়া আরো ডিটেলড আসলে অনেক কিছু আমি ছেড়ে দিছি, কারণ এটা তো আসলে অনেক লম্বা হয়ে যাবে, অনেকে বোরিং ফিল করেন, তো এই জন্য আসলে অতটা পিক করি নাই। তো যেহেতু সম্পূর্ণ সামারিটা ডিটেইলডে আছে, আপনারা একবার পড়বেন তাহলে একদম কনসেপশন টোটাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না। তো ঠিক আছে, বলেন কনসেপশন কি ক্লিয়ার হয়েছে আপনাদের? এটা এ টেল অফ টু সিটিজের রেশমা আক্তার। জি স্যার, ক্লিয়ার। তাহলে আর মূল, এটা তো আমাদের অনার্স ছিল। হ্যাঁ এটা অনার্সে ছিল। তাহলে মূল প্রোটাগনিস্ট কে হইল? চার্লস ডার্নে, ডক্টর ম্যানেট, লুসি ম্যানেট, নাকি সিডনি কার্টন? সিডনি কার্টন। সিডনি কার্টন, এটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। আর মূল অ্যান্টাগনিস্ট কে? ম্যাডাম ডিফার্স। ম্যাডাম ডিফারেন্স। ম্যাডাম ডিফার্জ, তিনি হচ্ছেন অ্যান্টাগনিস্ট। সে সবসময় যে আসলে প্রোটাগনিস্টের বিপরীত শক্তি হিসেবে কাজ করে, সেই মূলত আপনার অ্যান্টাগনিস্ট হয়। তো এখানে মূলত ম্যাডাম ডিফার্জ হিসেবে আসতেছেন আর কি অ্যান্টাগনিস্ট, প্রাইমারি অ্যান্টাগনিস্ট। পাশাপাশি ফেট ফেট হিসেবেও ধরা হয় একটু, তবে ওইটা না। তিনি ম্যাডাম ডিফার্জি আসে এবং এভারমন্ডি ফ্যামিলি এরাও আসে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের নোভেল। আপনাদের এটার সামনে পরীক্ষা আছে, তারপরে আমি দেখি আগামীকাল যদি না পারি 1 তারিখে, 2 তারিখে সম্ভবত আপনাদের এটার উপর পরীক্ষা। আপনাদের 1 তারিখে আমি আপনাদের যে নেক্সট যে রুটিনটা এটা দিয়ে দিব, হ্যাঁ এটা দিয়ে দিব। এবং মানে এটা আপনাদের এখান থেকে মানে বিষয়টা হচ্ছে এমন, চার্লস ডিকেন্স থেকে আপনাদের এনটিআরসি সিলেবাস অনুযায়ী 2টা আছে, গ্রেট এক্সপেকটেশনস এবং হচ্ছে এ টেল অফ টু সিটিজ। গ্রেট এক্সপেকটেশনস থেকে একবারই আপনার হচ্ছে যে ইয়ে আসছে, আপনার ওই প্রশ্ন আসছে, বাট চার্লস ডিকেন্সের ওইটা থেকে মোটামুটি 2 থেকে 3বার প্রশ্ন আসছে চার্লস ডিকেন্সের ইয়ে থেকে, এনটিআরসি এতে রিটেনের সিলেবাস অনুযায়ী। তো এই জন্য এ টেল অফ টু সিটিজ পড়ানো, এবং এটা থাকবেই, এনটিআরসি সিলেবাস ফলো করলে এটা অবশ্যই থাকবে। তো ঠিক আছে, এটা পড়া হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ গ্রেট এক্সপেকটেশনস, তারপরে হচ্ছে সম্ভবত ওইদিকে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক সম্ভবত বাদ পড়ছে, এগুলো আমরা সব শেষ করে দিব। ঠিক আছে, আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।